নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায়। যাওয়া এবং খাওয়ায় আজ চলে এসেছি বিশেষ পলাশ সফরের ঝকঝকে রঙিন একটা পর্ব নিয়ে। আজকের গন্তব্য অনেকটা দূর, তাই বেশ সকাল সকালই আমার পক্ষীরাজ নিয়ে বেরিয়ে পড়েছি আমি। আজ কিন্তু আমি একাই চলেছি বাঁকুড়া এবং পুরুলিয়ার পলাশের অপরূপ সৌন্দর্য দেখতে। আমার প্রথম গন্তব্য হবে পুরুলিয়ার ভেটি গ্রাম। ভেটি গ্রামে যাওয়ার জন্য দুটি রাস্তা দেখাচ্ছে গুগল। একটা বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, শালতোড়া হয়ে ভেটি গ্রামে, অন্যটি ডানকুনি থেকে আরামবাগ, বাঁকুড়া, শালতোড়া হয়ে ভেটি গ্রাম। আমার বাড়ি থেকে কম বেশি 230 কিলোমিটার মতো পথ। বর্ধমান পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ চলার জন্য বেশ যানজট হচ্ছে এখন। আমি তাই আরামবাগ, বাঁকুড়া, শালতোড়া হয়েই ভেটি যাওয়ার পথ ধরেছি। সেই মতো ডানকুনি থেকে বেঁকে গেলাম বাঁ দিকে। এই পথ ধরে সোজা যাব আরামবাগ। যেতে যেতে বলি, না ভয় পাবেন না, আজ কোনো ইতিহাস ভূগোল পড়াবো না। আজ শুধু সুন্দরকে চোখ মেলে দেখার পালা। আসলে আমায় অনেকেই বলেছিলেন বেলুড়ের পলাশ পর্বের পর পলাশের নিজের ঘর বাঁকুড়া, পুরুলিয়ার একটু পলাশ দেখতে চান তারা। তাদের অনুরোধেই আজকের এই বিশেষ পলাশ পর্ব। বিশেষ বলছি এই কারণ আমাদের পলাশ পর্ব আগেই আছে এই চ্যানেলে। এই পর্বে আমি বাঁকুড়া এবং পুরুলিয়ার উত্তর অংশে 4টি বিশেষ জায়গায় যাব, যেগুলি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের জায়গা। এই পর্বে খাওয়া দাওয়াও তাই এতটা গুরুত্ব পাচ্ছে না। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন আমার মিষ্টি খাওয়ায়, এবারে সেটাও থাকছে না। এই পর্বে পলাশের সঙ্গে শুধুই পলাশ। এবারে শুনেছি পলাশের দারুণ সমারোহ, তাই একদিনে যতটুকু দেখা সম্ভব দেখেই ফিরে আসবো পরের দিন। সকালের পথ বেশ ফাঁকাই, তাই তো ঘণ্টা দিনেকের মধ্যেই চলে এলাম জয়পুরের জঙ্গল এলাকায়। মাঝে আধ ঘন্টার মতো খেতে দাঁড়িয়েছিলাম আরামবাগে। এই পথটা কিন্তু আমার দারুণ লাগে। দুপাশে ঘন সবুজের মধ্যে দিয়ে কালো পিচঢালা পথ। এই পথে যাওয়ার মজাই আলাদা। বাঁকুড়া পার করে ধরে নিয়েছি শালতোড়া যাওয়ার পথ। এই পথে যাব ঘণ্টা দেড়েক মতো। পুরুলিয়া সাঁতুরি থানা পার করে ডান দিকে বেঁকে ধরে নিয়েছি ভেটি গ্রামে যাওয়ার রাস্তা। নির্জন সবুজে ঘেরা এই পথ সত্যি দারুণ। আর সামান্য গেলেই কিন্তু শুরু হয়ে যাবে ভেটির পলাশ বন। অবশেষে চলে এসেছি ভেটি পলাশ বনের সামনে। প্রথম দেখাতেই মন কেড়ে নিল ভেটির এই পথ। দুপাশে পলাশের আগুন রঙা ফাগুন শোভা, তার মাঝখান দিয়ে চলে গিয়েছে কালো পথ। অপরূপ সেই দৃশ্য, অসাধারণ সেই পথ চলার অভিজ্ঞতা। ভেটির এই পলাশ বন অনেকটা বড়। এখন সেখানেই রক্তিম সৌন্দর্যের বাহার। অসাধারণ এই সৌন্দর্যের বর্ণনা করা মুখে বড়ই কঠিন। তার চেয়ে বরং বেশি কথা না বলে নিজেরাই ঘুরে দেখি ভেটি গ্রামের এই পলাশিত শোভা।
ভেটির পলাশ বনের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে পাশেই থাকা একটা ছোট্ট টিলা। এবারে চলুন তার উপরেই যাই। ভেটির এই পলাশ বাগানের এই বিশেষত্বই হলো এর পাশে থাকা এই ছোট্ট পাহাড়টি। এই ছোট্ট পাহাড় বা টিলা থেকে পাখির চোখে ভেটির পলাশ বনের অপরূপ শোভা লক্ষ্য করা যায়। মনে হয় চারিদিকে যেন আগুন লেগে গিয়েছে। এই পাহাড়ে উঠে যে কি ভালো লাগছিল তা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। চোখে যেন ঘোর লেগে গিয়েছিল। এমন নয়ন মনোহর দৃশ্য দেখে এখান থেকে আর বেরোতেই ইচ্ছে করছিল না যেন। কিন্তু দুপুর হয়ে গিয়েছে তো, এবার মধ্যাহ্ন ভোজনের পালা। অবশেষে রওনা দিলাম ভেটি থেকে। এখান থেকে যাব সোজা রঘুনাথপুর। সেখানে মধ্যাহ্নভোজন সেরে রওনা দেব বান্দার উদ্দেশ্যে। রঘুনাথপুরে মধ্যাহ্নভোজন সেরে আমি রওনা দিয়েছি বান্দার জন্য। তাই তো রঘুনাথপুর চৌমাথা থেকে এবার বেঁকে গেলাম বাঁদিকে চেলিয়ে আমার পথে। এখান থেকে এই ৮-১০ কিলোমিটারের মতো পথ। শহর ছাড়াতেই বদলে গেল দৃশ্যপট। এই পথও দারুণ সুন্দর। এই পথ ধরে মিনিট ২০ যাওয়ার পর আসবে বান্দা মোড়। সেখান থেকে বেঁকে যাব আমি। এসে গিয়েছি বান্দা মোড়ে। এবারে ডান দিকে বেঁকে যাওয়ার পালা। এই পথ ধরে যেতে হবে আর মিনিট ৫। বান্দা গ্রাম পেরিয়ে আসবে সেই বান্দার বিখ্যাত জৈন দেউল। তার পাশেই সুবিখ্যাত বান্দার বিশাল পলাশ বন। চলে এসেছি গন্তব্যের খুব কাছাকাছি। সামনের মাঠ পেরোলেই ওই তো দেখাই যাচ্ছে বান্দার দেউল। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পলাশের রক্তিম সৌন্দর্যের আবহ। এসে গিয়েছি বান্দার দেউল এবং সংলগ্ন পলাশ বনের সামনে। এই দেউল নিয়ে আলাদা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, তাই এখন আর এই দেউলের বর্ণনা দিয়ে দীর্ঘায়িত করছি না। সংক্ষেপে বলে দিই, এটি একটি প্রাচীন জৈন দেউল। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই দেউল দেখাশোনার দায়িত্বে এখন। দেউল দেখে এবারে চলুন তার পাশের পলাশ বনে যাওয়া যাক। সেটা দেখতেই তো এত দূরে আসা। নিজেও দেখি, আপনাদেরও দেখাই সেই অসাধারণ সৌন্দর্য। কয়েকশো বিঘা জমি নিয়ে এই পলাশ বন। আমার মতে পুরুলিয়ার অন্যতম সেরা এবং বড় পলাশ বন এই বান্দার দেউলের পাশেই। তাই তো এই মরশুমে এখানে এলে মনে হয় যেন চারপাশে আগুন লেগে গিয়েছে। পলাশ বনের ভেতর দিয়ে পায়ে চলা মাটির পথ, সেখানে একটু নিরিবিলি হাঁটা, সে এক দারুণ অনুভূতি। চলুন এবার একটু বনের মধ্যে দিয়ে হাঁটি।
পুরুলিয়ার উত্তর অংশে পলাশ দেখতে এসেছি। সেক্ষেত্রে কি বান্দাকে বাদ দেওয়া যায়? প্রশ্নই ওঠে না। আমার মতে বান্দা তো পুরুলিয়ায় পলাশ দেখার জন্য সেরা জায়গা। এত বড় একটা পলাশের জঙ্গল, মন্দিরের যে জৈন যে দেউল, সেই দেউলের পাশে বান্দা ছাড়া পাওয়া খুব মুশকিল। তো বান্দার এই জঙ্গলে এসছি আমি, দারুণ। এখানে লোকজনও খুব কম আসেন। আমার তো অসাধারণ লাগছে। পলাশ এখন খুব সুন্দর ফুটেছে, একেবারে এই মার্চের মাঝামাঝি সময়ে পলাশের এটাও দারুণ। ফলে সব মিলিয়ে বান্দা একদম পুরো ঈদ করে গেছে। এই যে একদম গাছের ডালে আমাদের কাছে একদম পলাশ, এই যে একদম সুন্দর এইখানে পলাশ, ভালো লাগছে। হ্যাঁ, বান্দাতে কিন্তু আপনারা পলাশের জন্য হলে আসবেন। বান্দার সঙ্গে আমার অনেক দিনের পুরনো সম্পর্ক। হ্যাঁ, বহুকাল আগে, যখন বছর প্রায় 27-28 বছর আগে পুরুলিয়াতে চাকরি সূত্রে আসতে হয়েছিল, তখনই বান্দাকে আমি দেখতাম। এখন এরকম কিছু হয়নি, তখন বান্দা একেবারেই একটা জঙ্গলাকুণ্ড জায়গা। এখন তো বেড়াটা দেওয়া হয়েছে মন্দিরে, সেই মন্দির একদম অরক্ষিতই ছিল। তো সেই বান্দা এখন অনেক বদলেছে, কিন্তু তবুও পলাশ বনটা রয়ে গেছে। সেটা খুব একটা ভালো ব্যাপার, সেটা খুব দারুণ। আমার তো ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। এই পলাশ গাছের ফাঁক দিয়ে সুন্দর করে, এটা বান্দা ছাড়া না অন্যান্য জায়গায় এত ভালো সম্ভব না। অন্য জায়গায় পলাশ আছে, এত নির্জনতা, এত সুন্দর প্রকৃতি হয়তো সবসময় সব জায়গায় পাওয়া সম্ভব নয়। বহু ট্যুরিস্টরা ভিড় করেছেন অন্যান্য জায়গাতে। ভেটিতে আমরা গিয়েছিলাম সকালবেলা, দেখলেন তো, ভেটিতেও কিন্তু প্রচুর ট্যুরিস্ট রয়েছে, তারা যেহেতু বরন্তের কাছাকাছি। কিন্তু এখানে কিন্তু এখনও এতটা ভিড় হয়নি। তো সেইটা একটা ভালো একটা আসার কথা, ভালো ব্যাপার। যাই হোক, আমরা এই বান্দার থেকে এবার তো অন্যান্য জায়গায় যাব, একটু বান্দায় ঘুরে নিই, তারপরে আমরা ফিরে যাব। আজকে রাত্রিরে অবশ্য কলকাতায় ফিরছি না, কিন্তু আপাতত বান্দা থেকে একটু পরে আমরা বেরোবো। এখনই পলাশের সঙ্গে একটু কিছুক্ষণ থাকা। সত্যি যারা পলাশ দেখতে পছন্দ করেন, পলাশের সৌন্দর্যে বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন, তাদের জন্য বান্দা উপযুক্ত একটি জায়গা। আরও খানিকক্ষণ থাকা যাক দেউল সংলগ্ন এই পলাশ বনে। ইতিমধ্যে বিকেল হয়ে গিয়েছে। এবার এখান থেকে রওনা দিলাম আমি। সেই একই পথ ধরে যাচ্ছি রঘুনাথপুরে। সেখান থেকে যাব হাঁসডিমা ইতুরি মোড় হয়ে বিহারীনাথ পাহাড়। রঘুনাথপুর থেকে শালতোরা যাওয়ার পথটিও বেশ সুন্দর। এই পথেও প্রচুর পলাশ বন। এদিকে ঘন হয়ে এসেছে বিকেল। পড়ন্ত সূর্যের আভা আমার গাড়ির পাশের আয়নায়, সেই সঙ্গে পথ জুড়ে পলাশের আগুনে আবহ। সে এক দারুণ মায়াময় অভিজ্ঞতা। ঘণ্টাখানেকের মধ্যে চলে এসেছি বিহারীনাথ পাহাড়ের কাছাকাছি। আসলে বাঁকুড়ার একেবারে উত্তর অংশে এই পাহাড় এবং পাহাড়তলি আমার খুব প্রিয় বহু বছর ধরেই। এখানেও প্রচুর পলাশ বন, কিন্তু জনসমাগম নেই বললেই চলে। তাই তো এদিকে এলে বিহারীনাথকে একটু ছুঁয়ে যেতেই হয়। আজ অবশ্য আমি থাকবো এই বিহারীনাথ এলাকাতেই। এসে গিয়েছে বিহারীনাথে। এই হচ্ছে বিহারীনাথে আমার থাকার জায়গা। এই ট্যুরিস্ট পয়েন্ট হোটেলেই রাত্রিবাস করব আমি। কাল সকালে ঘুরে দেখব বিহারীনাথ চত্বর এবং তারপরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। বাকি কথা হচ্ছে
আগামীকাল সকালে। সকাল 6টা বাজে। ঘুম ভেঙেছে বিহারীনাথের। গাছের ফাঁকে উঁকি দিচ্ছে সূর্য। হালকা কুয়াশার চাদরে নিজেকে মুড়ে থাকা পাহাড়ে এসে পড়েছে সকালের প্রথম আলো। এখানে এখনো খেলা করে শীত, কান ছুঁয়ে যায় পাখ পাখালির কুজন। এখানে এখনো রোদ ঝিকমিক, ঠাঁই পায়নি শহরের চেনা দূষণ। সকালটা ভালোই লাগছিল। এবারে চলুন বিহারীনাথের এই আশপাশটা একটু ঘুরে দেখা যাক। বাঁকুড়ার সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে বিহারীনাথ। বিহারীনাথের আশপাশে রয়েছে আরও ছোট ছোট বেশ কয়েকটি পাহাড় এবং অসংখ্য নানা ধরনের গাছপালা। রয়েছে পাহাড়ের কোলে প্রচুর পলাশ গাছও। পাহাড়ের কোল ঘেঁষে পথ গিয়েছে বেঁকে, তার দুধারে আবার পলাশের সারি। মনে হচ্ছিল এই পথেই চলতে থাকি অনন্তকাল ধরে। এবারে আরও একটু পলাশ দেখার পালা। গাড়ি থামিয়ে নেমে পড়লাম আমি। পলাশের ফাঁকেই উঁকি দিচ্ছে উদীয়মান সূর্য। সে দৃশ্য ভোলবার নয়। পাহাড়ের কোলে ছোট্ট দিঘি, তার দুই ধারে পলাশের অলক্তক শোভা। শান্ত সকালের নরম আলোয় এই ছবি মনে এক ভালো লাগার জন্ম দেয়। আর সেই ভালো লাগার অনুরণন জাগিয়ে রাখে পলাশের এই অতুলনীয় সৌন্দর্য। এবারে চলুন একটু ওদিকটায় যাই। এদিকে আবার অন্য এক সৌন্দর্য লক্ষ্য করলাম। পরপর বেশ কয়েকটি গাছ হালকা গোলাপি ফুলে ভরে আছে একদম। অনেকটা যেন সেই চেরি ব্লসমের স্বাদ পেলাম। কি গাছ এগুলি? স্থানীয় দু একজনকে জিজ্ঞাসা করে সেভাবে সঠিক কোনো উত্তর পেলাম না, কিন্তু এই গাছের সৌন্দর্য আমায় মোহিত করল। এই গাছের বা ফুলের কাছাকাছি না গেলেই নয়। অসাধারণ ফুলগুলো কিন্তু খুব অনাদরে ফুটে আছে অরণ্যের মাঝে। সকালবেলা এই বিহারীনাথ পাহাড়ের আশেপাশে এই পলাশ দেখতে বেরিয়ে এইটা কিন্তু আমার একটা উপরি পাওনা বলা যেতে পারে। এই যে গাছটা অপূর্ব লাগছে, হ্যাঁ গাছটা নয় গাছগুলো বলা যায়, অনেকগুলি গাছ এখানে। এ তো একটু গুগলে আমি ডাঁটাঘাটা করছিলাম, দেখছিলাম কি জিনিস কি বৃত্তান্ত।
গুগলের মতো এর অনেকগুলি নাম। কেউ বলছেন একে সারাং, কেউ বলছেন ফাল্গুনী মঞ্জরি, আবার কেউ বলেন বসন্ত মঞ্জরি। তো যাই হোক, মানে নাম যাই হোক, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে গ্লিরিসিডিয়াম সেপিয়াম। তো এত নামের যদি ইয়েতে নাও যাই আমরা, গাছটা এই যে ফুলগুলি দারুণ লাগছে কিন্তু, মানে এই যে অসাধারণ একটা সুন্দর হালকা গোলাপি এই যে রং, এটা অনেকটা ওই জাপানের চেরি ব্লসম মতো। হয়তো জাপানের চেরি ব্লসম এর চেয়ে অনেক বেশি সুন্দর হয়তো, কিন্তু আমাদের এই একদম দেশি স্বদেশি এই যে চেরি ব্লসমের এই যে স্বাদ পাচ্ছি অল্প করে, এটা কিন্তু কম না। এটা একেবারেই হঠাৎ করে পাওয়া, এটা কিন্তু দারুণ। আমার তো দারুণ লাগছে এই গাছটা। এখানে এরকম অনেকগুলি গাছ রয়েছে, ফলে একসঙ্গে ফুটে থাকলে কিন্তু মোটামুটি ওই ধরনেরই একটা অনুভূত হচ্ছে। পলাশ দেখতে একটা উপরি পাওনা হলো, ভালোই হলো। কত কিছু দেখার আছে, কত কিছু পাওয়ার আছে, নতুন নতুন কত কিছু পাওয়া যায় দেখতে বেরিয়ে। এটা কিন্তু একটা সত্যি ভালো লাগার একটা বিষয়। আমি দেখি, আর একটু দেখি এই অঞ্চলে এই গাছগুলি অনেকগুলি আছে, একটু দেখা যাক। সত্যি খুব ভালো লাগছে, দারুণ লাগছে। বাহ, এই গাছের চত্বরে এই তলায় এসে এই দেখুন প্রচুর ফুল, এই যে প্রচুর ফুল, দারুণ এই ফুলগুলি। পলাশের সৌন্দর্য তো ছিলই, এর পাশাপাশি আমায় মুগ্ধ করলো এই ফাল্গুনী মঞ্জরির সৌন্দর্যও। সত্যি সকালে এদিকটা না এলে এই সৌন্দর্য তো অধরাই থেকে যেত। পাশাপাশি দুটি ফুলের সৌন্দর্যের রূপ চেটে পুটে উপভোগ করলাম এই সাত সকালে। বিহারীনাথের আবহে আরও কিছুক্ষণ পলাশের শোভা উপভোগ করে এবারে ফেরার পালা। হোটেলে প্রাতরাশ সেরে বেরিয়ে পড়েছি আমি। এখান থেকে ফিরব সোজা কলকাতা, কিন্তু তার আগে একটু ছুঁয়ে যাব শুশুনিয়া পাহাড়। ধরে নিয়েছি কুস্থল মোড় থেকে শুশুনিয়া যাওয়ার রাস্তা। ওই দূরে হালকা দেখা যাচ্ছে, ওটাই শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ে অবশ্য আমি এর আগে কয়েকশো বার এসেছি, কিন্তু পাহাড়ের কোলে আছে আরও একটা বড়সড় পলাশ বাগান, সেটা দেখতেই এবারেও যাওয়া। চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের তলদেশে। এখানেই দোকানপাটের পিছনেই রয়েছে সেই পলাশ বাগান। সত্যি এখানেও পলাশের শোভা অতুলনীয়। এবারে একটা জিনিস লক্ষ্য করলাম, প্রায় 90% গাছেই এবার পলাশ ফুল ফুটেছে, যা সচরাচর দেখা যায় না। শুশুনিয়ার এই পলাশ বাগানও ব্যতিক্রম নয়, চারিদিক ভরে আছে পলাশ ফুলের বাহারে। মন প্রাণ ভরে মোহিত হয়ে দেখছিলাম সেই সৌন্দর্য। পলাশের সৌন্দর্যে বুঁদ হয়েছিলাম বহু সময় ধরে। সম্বিত ফিরল অন্যদের কণ্ঠস্বরে। মন ভরে পলাশ দেখে এবার রওনা দিলাম শুশুনিয়া থেকে। ফেরার রাস্তা একই।
এখান থেকে শিউলিবোনার ভেতর দিয়ে আমি যাব অমরকাননের দিকে। সেখান থেকে বাঁকুড়া হয়ে বিষ্ণুপুর, জয়পুর, আরামবাগ, ডানকুনি হয়ে কলকাতা। শুশুনিয়া থেকে ছাতনা হয়েও কিন্তু বাঁকুড়া যাওয়া যায়। আমি অবশ্য ভিড় এড়াতে এই পথটা বেছেছি। ফিরতি পথেও পাশে পড়ল পলাশের সেই চেনা সৌন্দর্য। ক্ষণিকের জন্য হলেও ক্যামেরার লেন্সে ধরা দিল তা। আবারও একটু উপভোগ করলাম পলাশের শোভা। যেতে যেতে এবারে বলি এদিকে কি করে আসবেন। আমি তো গাড়িতেই এসেছি, আপনারাও গাড়িতে এলে আমার দেখানো পথেই আসতে পারেন, অথবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল হয়েও পুরুলিয়া যেতেই পারেন। এছাড়াও বাসে কলকাতা থেকে পুরুলিয়া যাওয়া যায় সহজেই। পাশাপাশি ট্রেনে গেলে কলকাতা থেকে পুরুলিয়া সরাসরি ট্রেন আছে। এছাড়াও আমি অবশ্য ঘুরেছিলাম পুরুলিয়ার উত্তর অংশে, তাই আসানসোল, রানীগঞ্জ পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকেও বিহারীনাথ পাহাড় অথবা পুরুলিয়ার উত্তর অংশে যাওয়াই যায়। বিহারীনাথ গেলে কিন্তু রানীগঞ্জে নামেই সুবিধে। এই অঞ্চলে ছোট বড় অসংখ্য হোটেল আছে, থাকা এবং খাওয়ার কোনো অসুবিধেই হবে না। আগেই বলেছিলাম এটা বিশেষ পলাশ সফর, তাই এখানে আমি খাওয়া দাওয়ায় তেমন গুরুত্ব দিইনি। যেখানে যেমন যা পেয়েছি খেয়ে নিয়েছি। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসব আগামী সপ্তাহে বুধবারে যাওয়া এবং খাওয়ার নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।